আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আচ্ছা, অনেক রাতে ক্লাস শুরু করার জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে। আর এছাড়া কোনো উপায়ও ছিল না, হ্যাঁ? বাংলা সাহিত্যের যে পিডিএফটা অলরেডি হয়তো আপনারা ওভারভিউ করেছেন। পিডিএফটা আমার মানে লেকচার রেডি হইছে, মানে টাইপ করা শেষ হইছে একটা মানে আজকে বিকেল ৫টায়। তারপরে এটাকে সাজাইতেই এতক্ষণ সময় লেগে গেল, আরো ৬ ঘন্টার মতো। যার কারণে আমি ক্লাস শুরু করতে দেরি হয়ে গেছে। ভাবছিলাম হয়তোবা ২ ঘন্টায় রেডি করে আমি ক্লাস শুরু করতে পারবো সন্ধ্যার পরে। আল্টিমেটলি সেটা শেষ হয়, সেটা করা সম্ভব হয়নি। তো যাই হোক, পিডিএফটা দেওয়া আছে। অন্য যারা আছে ক্লাস করতে চান না, তারা পিডিএফ থেকে যদি থরলি পড়তে চান সেটা পড়তে পারেন। কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় ক্লাসটা করে তারপরে পড়লে বেটার হবে। নাহলে ইম্পর্টেন্ট জিনিসগুলো অনেকে বুঝবেন না যারা প্রথমবার দিবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে স্পেশালের জন্য তো আমাকে আরো কিছু জায়গা কমাই দিতে হবে। সব লেখক বা রাইটার আমাদের সব পড়া যাবে না। ঠিক আছে? শুরু করি আর কথা না বাড়াই। আর আপনারা শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু জানাইন আমাকে। একবার ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে আমরা জেনারেল বিসিএস এবং স্পেশাল বিসিএস এর মধ্যে যদি একটু খেয়াল করি, সেখানে আমাদের কত নম্বর বরাদ্দ আছে। জেনারেল বিসিএস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সরি ওকে, দেখেন এখানে কিন্তু জেনারেল বিসিএস এর মধ্যে সাহিত্যের মধ্যে কিন্তু এখানে কত নম্বর আছে খেয়াল করে যদি দেখেন, এখানে কিন্তু টোটাল 20 মার্ক। আর একই সিলেবাস, সিলেবাস কিন্তু সেম, এখানে কিন্তু 5 মার্ক। আর 39 এবং 42-এর যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, এখানে যে 5 মার্কে যে প্রশ্নটা হয়েছে, আমি যদি খেয়াল করি 5 মার্কের মধ্যে 2 মার্কের প্রশ্ন এসেছে হলো কমন টপিকগুলো থেকে, আর 3 মার্কের প্রশ্ন এসেছে আনকমন টপিকগুলো থেকে, যে টপিকগুলো মানে প্রিভিয়াসলি টাচ করা হয়নি। এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়েছে। আপনার আজকের কোশ্চেন দেখলে, আজকের যে লেকচার আছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বহু জায়গায় এরকম হয়েছে কিন্তু, হ্যাঁ? দেখলে বুঝবেন যে একদম 39 এবং 42-এ নতুন কিছু প্রশ্ন এসেছে যেটা এর আগে সেট হয়নি। তার মানে স্পেশাল বিসিএসে দেখা যাচ্ছে যে প্রিভিয়াস সালের প্রশ্নগুলো পড়লেই যে আপনি ফুল 5 পাবেন এরকম কিন্তু মানে আশা করা যায় না। ঠিক আছে? হয়তো প্রিভিয়াস সালের প্রশ্ন পড়ে আপনি 2 কনফিডেন্টলি পেতে পারেন 5-এর মধ্যে। এখন ঘটনা হলো যে এখানে আমরা দেখেন বাংলা সাহিত্যের জন্য তো 2 দিন আমরা সময় রেখেছি। 2 দিন সময়ে তো আপনি 2 মার্কের জন্য কি পড়বেন, কি ছাড়বেন এই কনফিউশনে যাওয়া যাবে না। আমি নিজেই এইজন্য 4 দিন সময় নিয়েছি। 30 ঘন্টার বেশি সময় লাগছে, আরো বেশি লাগতে পারে আরকি। মানে আমি মোটামুটি এটা ধারণা করছি। তো এটা এমনভাবে পিডিএফটা রেডি করে দিয়েছি আপনারা স্পেশাল বিসিএস এও কাজে লাগবে, জেনারেল বিসিএস এও কাজে লাগবে। ঠিক আছে? 2 জনের জন্যই কিন্তু এটা কাজে লাগবে। স্পেশাল বিসিএস যারা দিবেন তারা যে পরবর্তীতে জেনারেল দিবেন না এমন তো না। ঠিক আছে? দেওয়া লাগতে পারে। দেখেন এখানে কিন্তু ভাগ করে দেওয়া আছে প্রাচীন মধ্যযুগে থেকে 5টা, আধুনিক যুগ হচ্ছে 15টা। এটা আসলে মানা হয় না। যে যেরকম ভাবে করে, অনেক সময় প্রাচীন মধ্যযুগ থেকেও বেশি প্রশ্ন আসতে পারে, কম বেশি হইতে পারে। স্পেশাল বিসিএস এ কিন্তু ভাগ নাই। টোটাল সাহিত্যের মধ্যে থেকে হবে 5টা। আচ্ছা দেখেন, এখানে আমি যেটা করব সেটা হলো জেনারেল বিসিএস এবং স্পেশাল বিসিএস এর জন্য ক, বিশেষ করে হ্যাঁ ক, অর্থাৎ প্রাচীন এবং মধ্যযুগ, অর্থাৎ 1800 সাল পর্যন্ত। আমি এটা আগে বলে নিই যে এখানে পিডিএফ এ আমি যা দিয়েছি এটা আপনারা জেনারেল এবং স্পেশাল যারা আছেন তারা সবাই সেটা পড়বেন এই জায়গায়। তাহলে চেঞ্জটা আসবে কোথায়? চেঞ্জটা আসবে হচ্ছে জেনারেল মানে আধুনিক যুগের জায়গাটাতে। হ্যাঁ, 3 ক্যাটাগরির আমি কথা বলবো। একটা হচ্ছে যে ফার্স্ট ক্যাটাগরি যেটা থাকবে সেটা হচ্ছে একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কম, মানে এইখানে যে শর্ট সাজেশনের মধ্যে থেকে আরো বেশি কমাবেন, কারণ বাংলা সাহিত্য আসলে শর্ট সাজেশন করলেও অনেক সাবজেক্টের জন্য এটা কিন্তু, অনেক সাবজেক্টের তুলনায় এটা কিন্তু অনেক বড় সিলেবাস। ঠিক আছে? শর্ট সাজেশন করেও কিন্তু একবারে অত বেশি কমানো যায় না। তার মধ্যেও এখানে কিন্তু আমরা 2 স্টেজে কমাইতে পারি। 2 স্টেজে কমাইতে পারি এবং থার্ড স্টেজ যেটা,
মানে সেটা তো পিডিএফ এ যা আছে তার সবই পড়তে হবে। ফার্স্ট স্টেজ হচ্ছে 3 স্টার। 3 স্টার হচ্ছে ফার্স্ট স্টেজ। এটা কাদের জন্য? এটা হচ্ছে স্পেশালের জন্য। ঠিক আছে? 3 স্টার আমি যেগুলো মার্ক করে দিব সেগুলো। প্লাস জেনারেল বিসিএস এর যারা বাংলা সাহিত্যকে ভয় পান, এট লিস্ট কিছু পড়তে চান, তাদের জন্য সেটা। যে জেনারেলের জন্য একদম মিনিমাম পড়া যেটা সেটা কিন্তু পড়তেই হবে এতটুকু। ঠিক আছে? সেকেন্ড যেটা, হ্যাঁ সেটা স্পেশালের জন্য হইতে পারে, জেনারেলেও হইতে পারে, একটু বেশি পড়তে চান। তারা কোনটা? তারা হচ্ছে এখানে 3 স্টার সাথে সাথে, হ্যাঁ, 3 স্টারের মধ্যে কিন্তু আমি আধুনিক যুগে এগুলো 3 স্টার করে দিব। ঠিক আছে? প্রাচীন এবং মধ্যযুগ কিন্তু 3 স্টার না। এখানে যা যা আছে কন্টেন্ট, মানে আমার পিডিএফ এর মধ্যে যে কন্টেন্ট আছে তার পুরোটাই আপনারা পড়বেন। এটা ক্লিয়ার রাখেন। তার পুরোটাই পড়বেন প্রাচীন। আমাদের কোন জায়গায় নিয়ে কথা হচ্ছে এগুলো? আধুনিক যুগ। মানে আধুনিক যুগ থেকে যেখানে শুরু হয়েছে এখান থেকে পিডিএফ এর শেষ পর্যন্ত। হ্যাঁ, পিডিএফ এ টোটাল 84 পেজ দেখতে পাচ্ছেন এখানে আছে। তো দেখেন রিপ্রেজেন্টেশনের জন্য অনেক বেশি এটা, মানে পেজটা বেশি হয়েছে। এমনি যদি আমরা A4 সাইজে যদি আমি একদম বইয়ের আকারে করতাম এটা 20 পেজের বেশি হতো না। ঠিক আছে? এর বেশি কিন্তু আসতো না। আচ্ছা দেখেন, তাহলে সেকেন্ড যেটা করব, সেকেন্ড হচ্ছে 3 স্টার টপিক প্লাস এর সাথে দেখবেন যে একদম আনকমন, মানে একদম কম গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে প্রশ্ন আসছে না? আসছে কিন্তু। হ্যাঁ, যেমন আমি এক এক নজরে আমি দেখাই দিই, শেষের দিকে গিয়ে দেখাই দিচ্ছি। ধরেন আমি এই যে যেখানে যেখানে আমি এক বাক্যে লিখেছি আমি, হ্যাঁ, এক বাক্যে কিছু জিনিস লিখেছি, যেমন এখানটাতে দেখেন। তো এগুলো কিন্তু আমি কখনোই 3 স্টার বা 2 স্টারের মধ্যে আমি রাখবো না। কিন্তু দেখেন এগুলো সালে আসছে কিছু কিছু, মানে এক কথায় এই প্রশ্নগুলো কিন্তু সালে আসছে, এই যে 35, 43, 37। ঠিক আছে, আমি বলে রাখছি। তার মানে ওই 3 স্টার টপিক গুলোর সাথে সালে যেগুলো আসছে, সালগুলো অ্যাড করতে প্রচুর টাইম লাগছে, এই যে সালে যেগুলো আসছে সেগুলো আপনি অ্যাড করতে পারেন, মানে সেকেন্ড ক্যাটাগরি যারা আছেন। তাহলে তার চাইতে কি, মানে ফার্স্ট ক্যাটাগরির চেয়ে সেকেন্ড ক্যাটাগরির মানে কমন পাওয়ার সম্ভাবনাটা একটু বাড়বে। খেয়াল করে দেখেন, এটা কিন্তু বোথ স্পেশাল এবং জেনারেলের দুটোর জন্যই, মানে সেকেন্ড ক্যাটাগরিতে যে যেতে চান। হ্যাঁ, হয়তো দেখা গেল যে আপনি সেকেন্ড ক্যাটাগরি যারা পড়বেন সে কিন্তু শক্তি চট্টোপাধ্যায় এটা পড়বে না, কারণ এটা আসে নাই। খেয়াল করে দেখেন, অভিজিৎ সেন, সে এটা কিন্তু আসে নাই, এটা কিন্তু অপশনে ছিল। রাহুল চন্ডালের হার এটা কিন্তু কোনো একটা পরীক্ষায় চাকরি, মানে সাহিত্য স্তম্ভ বিসিএস এর একটা পরীক্ষার অপশনে কিন্তু ছিল। তো ওই হিসেবে আমরা আরএসআই প্রোগ্রাম আমরা যারা সলভ করেছি তারা জানেন যে তারা কিন্তু এইগুলো কিন্তু এর আগে পড়ে ফেলেছে। তার মানে কি তাদের টপিকে কিন্তু এগুলো আসবে না। আমি বলে রাখি কিভাবে পড়বেন। থার্ড ক্যাটাগরি যারা, থার্ড ক্যাটাগরি হচ্ছে হাইয়েস্ট, মানে পিডিএফ এ যা যা আছে সবই পড়বে সেটা। তাহলে আমি, আপনি কোন সিলেক্ট করে নেবেন সেটা হচ্ছে আমি বলে দিলাম যে ফার্স্টলি 3 স্টার যেগুলো বলে দিব, মানে তার মধ্যে প্রাচীন এবং মধ্যযুগ এটা পুরোটাই পড়বেন। 3 স্টার হচ্ছে আধুনিক যুগের মধ্যে যেগুলো 3 স্টার দিব সেগুলো পড়বেন। সেকেন্ড ক্যাটাগরি যেটা, সেটা 3 স্টার প্লাস এর বাইরেও, 3 স্টারের বাইরেও যেগুলো সালে আসছে সেটা। আর থার্ড ক্যাটাগরি যারা ওভারঅল সবই পড়তে চান, যার ক্যাপাসিটি ভালো আছে বা আগে পড়া আছে, এখন আবার রিভিশন করবেন, প্রিভিয়াসলি কয়েকটা বিসিএস প্রিলি দিয়েছেন, তাদের জন্য কিন্তু ফুল পিডিএফটাই থাকবে। আমি বলবো যে তারা ফুল পিডিএফটা পড়তে কার্পণ্য করবেন না। সিরিয়ালে আছে খালি রিভিশন করে যাবেন বা পড়ে যাবেন। ঠিক আছে? তাহলে আমি শুরুতে কিন্তু অনেক কথাই বলে দিলাম, এটা ক্লারিফাই করা দরকার ছিল। আসেন এবার প্রাচীন যুগের মধ্যে, তাহলে প্রাচীন যুগে যা যা লাগে এখানে প্রাচীন যুগের একটা ব্যাপ্তি দেওয়া আছে আমরা জানি, যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা মানে সুনীতি কুমারের, সেটা পড়ে পড়ে ফেলতে হবে। ঠিক আছে? তারপর আসেন চর্যাপদ, এখানে প্রত্যেকটাই কিন্তু আমার সাল লেখা আছে, সুতরাং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনগুলো একদমই বাদ দেওয়া যাবে না, সেগুলো আমি বলছি না। ঠিক আছে? তারপর নামকরণের মধ্যে দেখেন, নামকরণ মোটামুটি সব চলে আসছে, কে কোন নামকরণটা করেছে আর কি। হরপ্রসাদ শাস্ত্রী কি করেছে, মুনি দত্ত কি করেছে, হ্যাঁ, এখানে কিন্তু এক কথায় যারা আছে তাদের এক কথায় সব বলা আছে। এগুলো খেয়াল করবেন, অনুবাদক, তারপরে নামকারক, ঠিক আছে, এগুলো সবই বলা আছে। তিব্বতী অনুবাদ কে করেছে, অনুবাদককে, তারপর প্রকাশককে, এখানে কিন্তু একটা জিনিস বলা আছে, প্রকাশক। প্রকাশক কিন্তু আবার প্রবোধচন্দ্র বাগচি, এটা আবার 45তমতে আসছিল, খেয়াল করে দেখেন। বুদ্ধিস্ট মিস্টিক সংস যেটা বলা আছে, এটা ধর্ম নিয়ে আলোচনা করেছে এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এটা কিন্তু সাহিত্য ইসলাম বিসিএস আসছে। একটা জিনিস বলে দিব, সেটা হলো যে চর্যাপদের কিন্তু ফুল লেকচার আমার বিসিএস ডক্টর ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে। কেউ যদি মনে করেন না বিস্তারিত আমি বুঝে বুঝে পড়তে চাই, সে কিন্তু এটা পড়তে পারেন, ফুল লেকচারটা দেওয়া আছে, এবং সেখানে কিন্তু আবার এর চাইতে আবার বেশি তথ্য আছে, সেটা আবার মাথায় রাখতে হবে। সে যদি করতে চায় সেটা করতে পারে। তাহলে এটা দেওয়া থাকলো এটা।
তারপর দেখেন এখানে রচনাকাল পাল রাজবংশের সময় আবিষ্কৃত হয় কোথায়, আবিষ্কারককে, আবিষ্কারক সম্পর্কে একটা কিন্তু ভাস্ট কথা বলা আছে। এবং এখানে দেখবেন যে কিছু কমন আনকমন আছে। 43-এ, এখানে 17তমতে আসছিল, এবার তুল 46-এ আসছে। কিন্তু তার প্রকৃত নাম কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু কখনো আসেনি, যে কোনো সময় আসতে পারে। শরৎনাথ অথবা হরপ্রসাদ ভট্টাচার্য কিন্তু তার আগের, শাস্ত্রী কিন্তু পরে আসছে, ভট্টাচার্যটা আগে। এই জিনিসটা দেখেন আমি এর আগে কখনো আলোচনা করিনি, এই জন্য বলছি। আর যা যা লেখা আছে এগুলো পড়ে নেবেন। আর এখানে আবার উপন্যাসের কথা এক্সট্রা বলা আছে। আর এখানে দেখেন একটা জিনিস বলা আছে যে আমরা জানি যে কোনো আবিষ্কারের ক্ষেত্রে বা প্রকাশনার ক্ষেত্রে, বাংলা সাহিত্যের ক্ষেত্রে, বা সেটা বাংলাদেশ বিষয়াবলী হইতে পারে, যদি ইংলিশ সালটা আমরা পড়ি, সেখানে যদি আমরা বাংলা সাল বের করতে চাই, তাহলে ওই সাল থেকে 1907 সাল থেকে আপনি 593 মাইনাস মাইনাস করবেন, তাহলে আপনি বাংলা সালটা পেয়ে যাবেন। এই জন্য আর বাংলা সালটা আপনাকে মুখস্থ করতে হবে না। থ্রু আউট যতগুলো আপনার সাল আছে ইংলিশে দেওয়া আছে, আমি বাংলা সাল আর লিখি নাই ইচ্ছে করি। যদি কখনো পরীক্ষায় আসে, আপনারা ইংলিশ সাল থেকে 593 মাইনাস করবেন, তাহলে কিন্তু বাংলা সালটা পেয়ে যাচ্ছেন, তাহলে এক্সট্রা করে আর এটা পড়তে হচ্ছে না। তাহলে এটা গেল চর্যাপদের ব্যাপারটা। তারপর প্রকাশ প্রকাশ নিয়ে বলা আছে, যা বলা আছে একদম হুবহু থরলি সেটা পড়ে ফেলবেন এখানে। ঠিক আছে, এটা তো বুঝে দেওয়ার কিছু নাই। আর এখানে সহজ করে দেওয়ারও মানে সময় নেই আর কি। চর্যাপদের একটা ফুল লেকচার আছে, যদি মনে হয় যে আপনি ওটা দেখতে চাবেন, মানে বা সময় পাবেন, তাহলে আপনি ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। হ্যাঁ, বা আমি এটা আপনাদের ক্লাসরুমেও আমি ওটা দিয়ে দিব আর কি। হ্যাঁ, লিঙ্কটা আমি শেয়ার করে দিব আপনাদের ক্লাসরুমে। ভাষা সম্পর্কে কে সন্ধ্যা ভাষা বলেছে, হরপ্রসাদ শাস্ত্রী, বাংলা ভাষা বলেছে সনীজি কুমার চট্টোপাধ্যায়, বঙ্গকামরূপী বলেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই কথা। ছন্দ নিয়ে একবার পরীক্ষায় আসছে, ধর্ম নিয়েও আসছে, চর্যাকারগুলো নিয়ে পরীক্ষায় আসছে। এখানে এই জিনিসগুলো পড়ে ফেলবেন। কার মতে পদ সংখ্যা কত, পদকর্তা কত। ঠিক আছে, 51 বা 24, এখানে ডক্টর সুকুমার সেন আছে আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কোন কোন পদ পাওয়া যায়নি এই কথা বলা আছে। পদকর্তার মধ্যে জাস্ট এই তিনটা কথা, এর বেশি কিন্তু আমি যাইনি। হ্যাঁ, একদম যে প্রত্যেক পদকর্তা ধরে ধরে কয়টা পদ আছে এগুলোতে কিন্তু যাইনি। হ্যাঁ, এগুলো আপনি যদি পড়েনও পরীক্ষার হলের মধ্যে কনফিউশনের মধ্যে পড়ে যাবেন। হয়তো বা দেখা যাবে সেই প্রশ্নটা আপনি সেরে আসছেন বা মানে ভুল দাগে আসছেন। এই জন্য স্পেসিফিক কিছু আদি কবিকে বা প্রথম পদ রচয়িতাকে, সর্বোচ্চ পদকর্তাকে, বাঙালি পদকর্তাকে, এখানে তথ্য দেওয়া আছে অন্যান্য তথ্যের মধ্যে, এগুলো আপনারা পড়ে নেবেন। আর এখানে সাল দেখতেই পাচ্ছেন যে এটা তিনটাই কিন্তু তিনটা বিসিএস কিন্তু আসছে। তারপরে অন্যান্যদের ক্ষেত্রে একটা বলা আছে, শর্ট শর্ট করে বলা আছে এখানে, সেটা দেখে নেবেন। সবরবার কথা বলা আছে, সরব বা কুক্কুরি বা লারিডম্বরি বা বলা আছে। পংক্তি বা প্রবাদ, এমনি প্রবাদ আছে 6টা, আমরা রিটার্ন পরীক্ষার সময় এগুলো পড়ি, 6টা প্রবাদ, কিন্তু এখানে সবগুলা দেওয়ার আসলে দরকার নেই। যেগুলো সালে আসছে সেই দুইটাই আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে দেখেন এর বাইরে কিন্তু চর্যাপদ আর কিছু নাই, একদম শর্টের মধ্যে। হ্যাঁ, একদম শর্টের মধ্যে কিন্তু এটা চলে আসলো। এটা এক পেজে নিয়ে আসা সম্ভব, হ্যাঁ, যদি ফোর এস মানে A4 কাগজে নিয়ে আসা যায়। তারপর আসে মধ্যযুগ, 1201 থেকে 1800। মধ্যযুগের শুরুতেই হচ্ছে অন্ধকার যুগ। তো অন্ধকার যুগের ব্যাপ্তিটা ডেফিনেটলি লাগবে। অন্ধকার যুগের সাহিত্যকর্ম কি আছে এবং তার লেখক কি। লেখক সম্পর্কে অলরেডি এই দুইটা আসছে, তবে হলায়ত মিশ্র সম্পর্কে অন্যভাবে আসছে। আমরা জানি যে জয়দেবের তিনি ইয়ে ছিলেন, হলায়ত মানে কি বলে, যেটা বলছিলাম, হলায়ত মিশ্র জয়দেবের সাথে মানে তার সভাকবি ছিলেন, এটা আর কি। তারপর আসেন এখানে চৌম্বকাব্য, নিরঞ্জনের উষ্মার কথা বলা আছে। আর অন্ধকার যুগের প্রথম নিদর্শনে যে প্রাকৃত পঙ্গলের কথা বলা আছে। যদি শূন্য পুরাণ আর শেখ সুবেদারটা বেশি ইম্পর্টেন্ট, প্রাকৃত পঙ্গল সম্পর্কে আসে নাই, তবে যে কোনো সময় আসতে পারে এখান থেকে, তো এটা বাদ দিয়ে আসলে পড়ার সুযোগ নাই। হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে জাস্ট এতটুকুই বলা আছে, যে যতটুকু আপনি পড়বেন এখানে। এখানে খেয়াল করেন যে যতটুকু দেওয়া আছে এখানে আসলে বিশ্লেষণ করার কি আছে। একক কবি রচনা হিসেবে বাংলা সাহিত্যের প্রথম। চর্যাপদ অনেকজন মিলে লিখেছে, 23-24 জন মিলে লিখেছে, এই জন্য এটা একক কবির না, আর এটা শ্রীকৃষ্ণ কীর্তনটা একক কবির। তো এই কথা বলা আছে এখানে। কোথায় পাওয়া গেছে, এটা কিন্তু দুইবার পরীক্ষায় আসছে, 44তমতে আসছে, 46তমতে আসছে। রিসেন্ট টাইমে কিন্তু এই যে এগুলোতে প্রশ্ন আসছে। আসে নাই কোথায়, কোন জিনিস আসে নাই, বাঁকুড়া জেলা আসে নাই, পশ্চিমবঙ্গ আসেনি। এই জায়গা থেকে আবার যে কোনো সময় আসতে পারে। চরিত্র তিনটার কথা বলা আছে, পড়ে ফেলতে হবে থরলি। বৈষ্ণব সাহিত্য, এখানে দেখেন এক্সট্রা কিছু তথ্য আছে যেগুলো হয়তো বুঝতে অসুবিধা হবে, কিন্তু এগুলো আসলে ব্যাখ্যা করার এখন সুযোগ নেই। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি বলা হয়, এটা 37তমতে আসছে। যদি এই প্রশ্নটা রিপিট হয় সরাসরি, তাহলে দাগাবেন, নাহলে দাগাবেন না। সরাসরি এটা মুখস্থ, এখন আসলে বোঝার সুযোগ নেই। সালে আসছে, সালে না আসলে এই প্রশ্ন জীবনে আমি পড়তেও দিতাম না আপনাদের, কারণ এটা আসবে বলে বা ওই জিনিসগুলো আমরা চিন্তাও করতাম না। ঠিক আছে। তারপর বিদ্যাপতি,
বিদ্যাপতি দেখেন বহু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আপনি একটা রাইটার সম্পর্কে নিজেই কিন্তু বুঝতে পারবেন যে এখানে আমি হয়তো বা প্রাচীন যুগ এবং মধ্যযুগের মধ্যে বলেছি যা আছে সবই পড়বেন, এটা হয়তো বলেছি আমি, কিন্তু তারপরেও তো নিজের সেন্স দিয়ে আপনি বুঝতে পারবেন যে কোনগুলো আবার বেশি গুরুত্বপূর্ণ। বিদ্যাপতি সম্পর্কে কোন তথ্য কতবার আসছে দেখেন। পদাবলীর প্রথম কবি তিনি, মৈথিলী ভাষার কবি, মিথিলা রাজসভার কবি। মৈথিলী ভাষা হলে মিথিলা মৈথিলা এগুলো কাছাকাছি, ওটা আবার দুইবার আসছে। আর উপাধি কিন্তু এখানে দেওয়া আছে, এখানে একটা উপাধি দেওয়া আছে, আবার কিছু কিছু তথ্য শেষে পাবেন। যেমন আমি কিছু কিছু জিনিস শেষে মানে ক্যাটাগরাইজ করেছি, সেটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক, মুক্তিযুদ্ধ ভিত্তিক, দেন উপাধি বা ছদ্মনাম। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু শেষের দিকে আমি ক্যাটাগরি করে দিয়েছি জাস্ট ফর রিভিশনের জন্য। কিন্তু ওই জিনিসগুলো কিন্তু আবার এই মূল লেকচারের মধ্যেও আছে, সুতরাং কিছুটা রিপিটেশন কিন্তু আছেই। ঠিক আছে, শেষের দিকে যেটা আমি ক্যাটাগরি করে দিয়েছি সেটা কিন্তু, যেমন উপাধি, এটা কিন্তু এখানেও আছে আবার শেষেও আছে, রিভিশন হোক সমস্যা নেই। পদ একটাই দিয়েছি, এটা হয়তো আসে নাই, কিন্তু যে কোনো সময় সালে চলে আসবে। তারপরে পদ রচনা করেছেন ব্রজবুলি ভাষায়, ব্রজবুলি ভাষার ক্যারেক্টার নিয়ে আবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে 3 বার। ঠিক আছে, কোনটা কোন সালে মানে কোন বিসিএস এ আসছে সেটা কিন্তু হাইলাইট করা আছে। চন্ডিদাস সম্পর্কে দুইটা কথাই বলবেন। সবার মানুষ হতে তাহার উপর না একবার আসছিল, আর তিনি বাংলা ভাষায় পদাবলী আদি রচয়িতা। জ্ঞানদাসের কথা বলা আছে দুইটা, একটা আসছে অলরেডি। জ্ঞান দেওয়ার ব্যাপারটা আমি বলেছি যে এখানে আগুনে সবকিছু পুড়ে যাচ্ছে আর তুই আমাকে জ্ঞান দেস, এইভাবে বলবেন। তারপরে আমার অঙ্গ কাঁদে আর তুই আমাকে জ্ঞান দেস, হ্যাঁ এইভাবে আপনারা পড়বেন। তো জ্ঞান দেশের উক্তি, এটা আমি মেইন ক্লাসে বলেছি এইভাবে। তাহলে দুইটা জিনিসটা খেয়াল রাখলেই হবে। এটা জাস্ট, এটা আমি সহজ করার জন্য দ্রুত বলে ফেললাম। মঙ্গল কাব্যের মধ্যে আসেন, এইটুকুই কিন্তু মঙ্গল কাব্যের পড়া। মঙ্গল কাব্যের মধ্যে এক্সট্রা করে পড়তে হয় অনুরাধা মঙ্গল বা ভারতচন্দ্র রায়গুণাকর সম্পর্কে। তাহলে এখানে বলা আছে আদি, শ্রেষ্ঠ এবং তার চরিত্র আছে। তাহলে মনসামঙ্গলের কানাহরি দত্ত, বিজয়, হুম, তারপরে চণ্ডীমঙ্গলের মানিক দত্ত, মুকুন্দরাম। এখানে অনুরাধা মঙ্গলের কিন্তু আদি কবি বলে কিছু নেই, অনুরাধা মঙ্গল পুরোটাই তার, ভারতচন্দ্র রায়গুণাকর। এই জন্য শ্রেষ্ঠ বা প্রথম কবি সেই। এখানে কিন্তু চরিত্রগুলোর কথা বলা আছে, চরিত্রগুলো কিন্তু ফিল্টার করে নিয়ে আসা হয়েছে। এগুলো কিন্তু চরিত্রগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। যেমন আমি প্রথম দুইটা চরিত্র আসলে সবই গুরুত্বপূর্ণ, আর এখানে যদি মোস্ট ইম্পর্টেন্ট চরিত্র ঈশ্বরী পাটুনি, এটা সবার আগে। আর বাদ বাকিগুলো আসলে 2, 3, 4 এগুলো একই ক্যাটাগরি গুরুত্বপূর্ণ। যদি ঈশ্বরী পাটুনির পরে আর কোনো কিছু মনে না থাকে তাও চলবে, ঈশ্বরী পাটুনিটা মনে রাখেন, কিন্তু উপরে দুইটা মোটামুটি পড়ে ফেলেন। উপরে দুইটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। ভারতচন্দ্র রায়গুণাকর সম্পর্কে পড়তে হবে। এখানে যা আছে সবই পড়বেন, যেমন 28তমতে আসছে, 36তমতে আসছে। মৃত্যুবরণ করে কবে, এটাও কিন্তু আসছে। কৃষ্ণনগর রাজসভার কবি 26তমতে আসছে। আর তার যে উক্তি, আমার সন্তান থাকে যেন দুধে ভাতে, এটা কিন্তু 3টা বিসিএস আসছে। আরো দুইটা এখানে আমি অ্যাড করে দিয়েছি, এর বাইরে আরো উক্তি তার আছে, 5-6টা উক্তি আছে গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো 3টা মনে হয়েছে আমি সেই 3টা এখানে অ্যাড করে দিয়েছি। আর এখানে একটা জিনিস দেখেন যে অপশনে মুকুন্দরাম থাকলে সঠিক উত্তর মুকুন্দরাম। এখন দেখেন এটা নিয়ে একটা ডিবেট আছে যে ভারতচন্দ্র রায়গুণাকর কি, যদি এইভাবে বলা থাকে যে মধ্যযুগের সর্বশেষ কবিকে, সর্বশেষ কবি ডেফিনেটলি ভারতচন্দ্র রায়গুণাকর, কারণ তার মৃত্যুর মধ্য দিয়েই সে মধ্যযুগটা খতম। ঠিক আছে, কিন্তু এবার যদি বলা থাকে এইভাবে যে মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, এখানে ডিবেট। হ্যাঁ, দুইটার মধ্যে শ্রেষ্ঠ কবিকে অপশনে যদি ভারতচন্দ্র থাকে ডেফিনেটলি ভারতচন্দ্র দিয়ে দিবেন। ভারতচন্দ্র নাই, মুকুন্দরাম আছে, মুকুন্দরাম ডেফিনেটলি দিয়ে দিবেন। এখন দেখা গেল যে ভারতচন্দ্র আছে, মুকুন্দরাম আছে, দুটার ক্ষেত্রে কি করবেন? এটা খুব কনফিউজিং একটা জায়গা, কারণ যে প্রশ্ন করবে সে কাকে ধারণ করেছে তার দিক থেকে কিন্তু এটা রাইট হবে। সুতরাং আপনি যে একদম কনফিডেন্টলি মুকুন্দরাম তাকাই দিয়ে আপনি নিশ্চিত যেতে পারবেন নাম্বার পাবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। তাহলে অপশনে কিন্তু দুইটাই থাকতে পারে, যে মঙ্গল কাপ মানে আলাদা আলাদার ক্ষেত্রে আপনি কনফিডেন্টলি আনসার করতে পারেন। ভারতচন্দ্র রায়গুণাকর আলাদা থাকলে শ্রেষ্ঠ কবি, মুকুন্দরাম চক্রবর্তী আলাদা থাকলে শ্রেষ্ঠ কবি হিসেবে আপনি দাগাইলেন। ঠিক আছে, কিন্তু দুইটা এক জায়গায় থাকলে একটা সমস্যা কিন্তু তৈরি হয়ে যাবে, কারণ দুইটা নিয়েই ডিবেট আছে। সেক্ষেত্রে আপনার হয় প্রশ্ন ছেড়ে আসবেন, না হলে আপনার নিজের বাছবি ছেড়ে দাগাবেন। এটা আমি 50-50 কোনো কিছু আমি কোনো দিকে আমি যেতে রাজি না, কারণ এটা নিজের চিন্তা ভাবনার, আপনাদের নিজের চিন্তা ভাবনার উপর রেখে দিলাম। হ্যাঁ, যদি দুইটা থাকে কি করব, আমি হলে দাগাইতাম না। আমার বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে আমি দাগাইতাম না। ভারতচন্দ্র রায়গুণাকর এবং মুকুন্দরাম চক্রবর্তী দুটোই অপশনে আছে, আমি দাগাবো না। ওকে, জীবনী সাহিত্য ডেফিনেটলি শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে জীবনী সাহিত্যটা গড়ে উঠেছে, আর তার জীবনী ভিত্তিক গ্রন্থ যেটা, তার এখানে কিন্তু গ্রন্থ কিন্তু 4টা গ্রন্থের কথা বলা আছে এখানে। যদিও প্রথম গ্রন্থ এবং শেষ গ্রন্থটা সেম, মানে নাম সংস্কৃত ভাষার জন্য শেষে ম যুক্ত হয়েছে, আর বাংলা ভাষায় লেখার জন্য এখানে ম নাই, চৈতন্য চরিতামৃত।
এটা। তাহলে মুরারিগুপ্ত 4 জনের নাম দেওয়া আছে, তার মধ্যে যদিও একটা আসছে আর কি, যে বৃন্দাবন দাস বাংলা ভাষায় প্রথম জীবনী গ্রন্থ, মানে শ্রী চৈতন্যদেবের উপরে কে জীবনী গ্রন্থ রচনা করেছে এটা আসছিল বৃন্দাবন দাস, সেই জায়গা থেকে আসছে। আর এখানে দুইটা কথা বলা আছে। আর শ্রেষ্ঠ জীবনীকার যদি আসে তাহলে কৃষ্ণদাস কবিরাজ আছে। এখানে কিন্তু রচয়িতার জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ, এইটা গুরুত্বপূর্ণ, এটা, এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাদের বইয়ের নাম হয়তো বা ওইভাবে থাকতেও পারে, নাও পারে। এটা লেস ইম্পর্টেন্ট যে এটার ক্ষেত্রে আপনি খুব বেশি প্যারা নেবেন এমনও না। তবে এটা মনে রাখার খুব সহজ উপায় আছে। প্রথমে চরিতামৃতম, এটা সংস্কৃত, শেষেরটা হচ্ছে বাংলা, এই জন্য মটা নাই। আর বৃন্দাবনের 4টা অক্ষর আছে, ভাগবতেরও 4টা অক্ষর আছে, লোচনের 3টা অক্ষর আছে, মঙ্গলেরও 3টা অক্ষর আছে, আর সবটার সাথে তো চৈতন্য দেওয়াই আছে। তাহলে এই জায়গা থেকে আপনি এইভাবে মনে রাখতে পারেন। তাহলে হয়তো অপশন যেহেতু চুজ করবেন, আপনাকে তো রিটার্ন এখানে করতে হচ্ছে না। তো অপশন যেহেতু চুজ করবেন, তাহলে এটা আপনার হয়তো পারবেন। আচ্ছা, তারপর মর্শিয়া সাহিত্যের মধ্যে এখানে যা বলা আছে দেখে নেবেন। মানে এখানে যদি অনেক বেশি সময় পাওয়া যেত তাহলে আপনাদের থরলি আবার সবকিছু সময় নিয়ে কয়েকটা ক্লাসে এটা শেষ করে দেওয়া যেত, মানে আরো বুঝায় বুঝায় দেওয়া যেত। এখন তো আসলে ওই সুযোগটা নাই, পিডিএফ এ সব আছে। দুই একটা জায়গায় যে জায়গায় আমার মনে হচ্ছে যে একটু কথা বলা দরকার, আমি সেভাবে আসলে কথা বলে যাচ্ছি। তারপর নাথ সাহিত্যের ক্ষেত্রে একই, দুইটার ক্ষেত্রে কিন্তু কমন ক্যারেক্টার আছে, মর্শিয়া সাহিত্য এবং নাথ সাহিত্যের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে কিন্তু শেখ ফয়জুল্লাহ কিন্তু কমন ক্যারেক্টার। মর্শিয়া সাহিত্যের আদিকবি সে, শেখ ফয়জুল্লাহ কিন্তু মর্শিয়া সাহিত্যের আদিকবি, একটা কমন ক্যারেক্টার আছে। আর তার মধ্যে একটা বইয়ের নাম বলা আছে গোরক্ষ বিজয়, এটা শেখ ফয়জুল্লাহরই লেখা। দেন আসেন লোক সাহিত্য বা গীতিকা। গীতিকার মধ্যে আমরা এখানে কথা বলা আছে যে লোক সাহিত্য বলতে কি বোঝায়, 28 আসছে, ব্যালাড মানে গীতিকা 26 আসছে। দুইটা গীতিকার কথা বলা হচ্ছে, একটা ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা। এই দুইটা গীতিকার ক্ষেত্রে কিন্তু এখানে দেখেন কমন যে কিছু জিনিস আছে, এগুলো দুইটার ক্ষেত্রেই কিন্তু সেম। যে উদ্যোক্তা বা কার উদ্যোগে হয়েছে, দীনেশচন্দ্র সেন, বা সম্পাদকও ছিল, সংগ্রাহক কে ছিল, চন্দ্রকুমার দে, এবার সাহিত্য স্তম্ভ বিসিএস আসছিল, হ্যাঁ, প্রকাশক কলকাতা বিশ্ববিদ্যালয়। এখানে কিন্তু সালটা দেওয়া আছে, আপনি খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু সাল একদম মিনিমাম নিয়েছে, যেটা আসলে পড়া লাগে পরীক্ষায় আসার মতো। সেই সালগুলোই আমি ব্র্যাকেটের মধ্যে অ্যাড করে দিয়েছি। তার মানে ময়মনসিংহ গীতিকা কবে প্রকাশ হয়েছে, 1923। এই সাল একদম, আমি যদি বলি যে 100% ইম্পর্টেন্ট যে সাল, সেগুলো আমি অ্যাড করে দিয়েছি। সুতরাং আপনি সেগুলো যদি আপনি পড়েন, আপনি উপকার পাবেন আশা করি। হ্যাঁ, আর যদি মনে হয় না সাল তাও আমাকে প্যারা দিবে, ওই 1 নম্বর আমার দরকার নেই, সেটা আপনি স্কিপ করতে পারেন। কিন্তু আমি একদম মিনিমাম যেটা না পড়লেই না, সেটা কিন্তু আমি দিয়েছি। ওকে, এবার আসেন যে এই তিনটা কিন্তু আবার ময়মনসিংহ গীতিকার অংশ, বুঝতেই পারছেন প্রত্যেকের আলাদা রচয়িতা, কারণ রচয়িতা একবার আসছিল এইভাবে। তা সেক্ষেত্রে আমি আরো দুইটা রচয়িতা গুরুত্বপূর্ণ দিয়েছি, পূর্ববঙ্গ গীতিকার দুইটা উদাহরণ এখানে দিয়েছি, এই দুইটাই, তার রচয়িতাকে এটা জানার দরকার নেই। লোকসাহিত্য সংগ্রাহকের মধ্যে আরেকজন আছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, তার ছদ্মনাম দৃষ্টিহীন, তার রূপকথা ছিল ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, আমরা জানি। অনুবাদ সাহিত্যের মধ্যে এখানে বলা আছে মহাকাব্য এক ধরনের বলা আছে, আর রোমান্টিক প্রণয়োপাখ্যান এক ধরনের বলা আছে। তো এখানে কিন্তু মহাকাব্যের মধ্যে হয়তো আরো কিছু ছিল, সেগুলো আনা হয়নি। মহাভারত রচয়িতাকে আসছিল, রামায়ণ রচয়িতাকে বাল্মীকি। তারপরে অনুবাদককে, অনুবাদটা কি, গোবিন্দ পরমহংসের প্রথম অনুবাদক, তার পরাগলি মহাভারত, কাশিরাম দাস শ্রেষ্ঠ অনুবাদক। কৃত্তিবাস কৃত্তিবাস ওঝাটা হচ্ছে রামায়ণের প্রথম এবং শ্রেষ্ঠ অনুবাদক। আর চন্দ্রাবতী হচ্ছে রামায়ণের প্রথম মহিলা অনুবাদক। একদম ক্রিস্প যে তথ্যগুলো, সেগুলোই কিন্তু নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এটা সরাসরি ভাবে পড়ে ফেলবেন। দেন আসি রোমান্টিক প্রণয়োপাখ্যানের মধ্যে, এখানেও তাই একদম সিরিয়ালি দেওয়া আছে। ইউসুফ জুলেখাটা প্রথম, এখানে কিন্তু প্রথম মানে কি, একটা কথাও কিন্তু এখানে কিন্তু আলতু ফালতু কিছু লিখি নেই। প্রথম মানে কি, এটা প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান, যেখানে ব্র্যাকেটের মধ্যে অন্য কিছু বলা নাই, প্রথম বলে দেওয়া আছে, এর বাইরে আমি কিছুই বলিনি, তার মানে বুঝবেন যে ওইটা ওই ক্যাটাগরির প্রথম। তাহলে শাহ মোহাম্মদ শগীর এবং ফকির গরিবুল্লাহ দুইজনই কিন্তু এই নামে লিখেছেন, তবে শাহ মোহাম্মদ শগীরেরটা প্রথম ডেফিনেটলি। তিনি প্রথম বাঙালি এবং প্রাচীনতম মুসলিম কবি। প্রথম বাঙালি মানে সেই হচ্ছে প্রাচীনতম হবে। এটা আবার দুইবার আসছিল। তার পৃষ্ঠপোষক ছিল হচ্ছে গিয়াসুদ্দিন আজম শাহ। এটা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা দেখে না আসছে কিন্তু এগুলা। শাহ মোহাম্মদ শগীরের পৃষ্ঠপোষক ছিল। লাইলি মজনু, দৌলতুদ্দিন বাহরামখান, নূরনামার কথা বলা আছে। তার দেখেন এটাও কিন্তু দুইবার পরীক্ষায় আসছিল, 43 এবং 46, এর বাইরে কিন্তু কিছু দেওয়া হয়নি। আরাকান রাজসভাকে বলা হয় আবার রোসাঙ্গ রাজসভা, এখানে বলা আছে ব্র্যাকেটের মধ্যে ইম্পর্টেন্ট একটা বিষয়। আলাউল কোন রাজসভার কবি যদি বলা থাকে, তাহলে আরাকান রাজ থাকলে রোসাঙ্গ রাজসভার কবি হবে। ব্যাপারটা তো এই।
তাহলে দৌলত কাজী কি? দৌলত কাজীর দুইটা পরিচয় বলা আছে, আর একটা পরিচয় থেকে প্রশ্ন কিন্তু এসেছে। আরাকান রাজসভার তিনি সবচেয়ে পুরাতন, মানে প্রথম কবি। তার একটাই লেখা সতীমালা লোচনদানি, তার দুইটা পার্ট তিনি লিখেছেন। তো দুইটা পার্ট যে এভাবে পড়তে হবে এমন না, কারণ এই নামে তো আবার আলাওলে লিখেছে। তো এটার সাথে যেন কনফিউশন না হয় আর কি, যে পরের পার্টটা সে লিখেছে। তো এই কন্টিনিউশনটা এখানে আছে। আর আলাওলটা এখানে ডেফিনেটলি শ্রেষ্ঠ, আর সপ্তদশ শতকের কবি, চট্টগ্রামের যোগরাতে জন্মগ্রহণ করেছেন। 46তম এটা সপ্তদশ শতকের কবি, আমরা কিন্তু এমনিতেও লেকচারে আমরা পড়েছি। 46তম এর আগে বিসিএস এ ছিল। এগুলো নতুন প্রশ্ন হিসেবেও কিন্তু এগুলো কমন ছিল, এগুলো যে প্রিভিয়াস সালে আসে নাই, তারপরে এগুলো কমন। আর তার সাহিত্যকর্মগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এর বাইরেও আরো সাহিত্যকর্ম আছে। একদম সর্বাধিক গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম যেগুলো পরীক্ষায় আসতে পারে, পদ্মাবতী অন অ্যান্ড অনলি যদি কেউ পড়ে তাহলে এটাই পড়তে হবে। 42তমতে আসছিল, খেয়াল করে দেখেন। প্রথমাবত অবলম্বনে তারপর একটা লাইন দেওয়া আছে, এটা 35তমতে আসছিল। তোহফা নীতি কাব্য, এটা আবার দুইবার আসছে। শব্দপয়কর, সাইফুল পুলক মদিউজ্জামান। ঠিক আছে। কবিগান এবং কবিওয়ালা। হুম, কবিগান এবং কবিওয়ালা। আর পুঁথি সাহিত্য এবং শায়ের, ওই সময়টা যে গান ছিল। দেখেন এই জিনিসগুলো লেস ইম্পর্টেন্ট মনে হলেও কিন্তু বিভিন্ন সময় পরীক্ষাতে আসতে দেখা গেছে। যদিও এই জিনিসগুলো অনেক আগে আসতো, তবে কিছু কিছু জিনিস রিসেন্ট টাইমে, যেমন কবিগান কবিওয়ালা রিসেন্ট টাইমে আসছে। 33তমতে আসছে, 33তমতে, 35তমতে, 36তমতে আসছে, নতুন সিলেবাসের মধ্যে। কিছু কবিওয়ালার নাম কিন্তু এখানে দেওয়া আছে। গোজলাগুই প্রথম কবি, হরু ঠাকুর হচ্ছে জনক বলা হয় তাকে। ঠিক আছে, এর কমা হবে। রাম বসু ও ভোলা ময়রা একসাথে আসছিল 12তম বিসিএস এ। অ্যান্টনি ফিরিঙ্গি 36তম বিসিএস এ আসছিল। নতুন দুইটা জিনিস অ্যাড করে দিয়েছে, ভবানী বেনে আর নিতাই বৈরাগীর নাম। বটতলার পুঁথি যারা, প্রবাসী ভাষায় রচিত পুঁথি সাহিত্য, এটা দুইজনের নাম আছে, ফকির গরিবুল্লাহর নাম এবং সৈয়দ হামজার নাম এখানে বলা আছে। তো প্রথম এবং সার্থক আর অন্যতম প্রাচীন কবি, এইভাবে আবার আসছিল সৈয়দ হামজা। যদি এমনি বলা থাকে যে পুঁথি সাহিত্যের প্রাচীনতম কবিকে, ডেফিনেটলি প্রথম কবি হিসেবে কি ফকির গরিবুল্লাহটা প্রথম, এটা প্রাচীনতম। কিন্তু অন্যতম প্রাচীনতম এখানে কেন লিখেছি, কারণ 12তম বিসিএস এ যেটা সৈয়দ হামজার নামটাই ছিল, ফকির গরিবুল্লাহর নামটা ছিল না। তো ফকির গরিবুল্লাহ থাকলে তো ডেফিনেটলি অন্য কাউকে আপনি দিবেন না, তাকেই আনসার করতে হবে। যেহেতু ও ছিল না, সেই জন্য, উনি ছিলেন না, সেই জন্য সৈয়দ হামজাকে আমাদের আনসার করতে হয়েছে। ওর প্রেক্ষিতে 12তম বিসিএস এটা এইভাবে আসছিল, তো ওটাও কিন্তু এইভাবেই লেখা। আবার আমির হামজা কিন্তু দুইজনেই লিখেছে, ফকির গরিবুল্লাহ লিখেছে এবং সৈয়দ হামজা লিখেছে, দুইটার ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন। আর অন্যান্য যে গানগুলো আছে, টপ্পা গান আছে, টপ্পা গানের জনক বা জনপ্রিয় কবিকে, তার আবার তাদের নামেরও আবার নাম আছে, যেটা যে নামে ডাকা হতো, ডাক নাম, সেগুলো কিন্তু দেওয়া আছে। উক্তি বলা আছে, নানান দেশে নানা ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরি কি আসা, এটা কিন্তু এক ধরনের টপ্পা গান বা এই গানের জনককে। ঠিক আছে। পাঁচালী গানের জনককে বা পাঁচালীকারকে দাশরথী রায় বা দাশু রায়, শ্যামা সঙ্গীত বা শাক্ত পদাবলী রামপ্রসাদ সেন। এটা আর অন্যান্য তথ্যের মধ্যে বলা আছে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসছিল মধ্যযুগ থেকে, সেগুলো কিন্তু এখানে বলা আছে। উত্তরটা বলা আছে জাস্ট এইভাবে। এই জিনিসগুলো প্রিভিয়াসলি আপনারা দেখলেই হলে আনসার করতে পারবেন। এখানে অপশন হিসেবে আবার দেওয়া আছে এখানে, হ্যাঁ, যে অপশনের মধ্যে কিছু উত্তর দেওয়া আছে, সেটা দেখলে বুঝবেন। সাবির ঈদ খানের রসুল রসুল বিজয় আছে, দৌলতদের বাহরাম খান নিজেও জঙ্গনামা লিখেছে। জঙ্গনামা মানেই যুদ্ধ কাব্য। দেন আসেন, এটা আধুনিক যুগ শুরুর আগে দুইটা কথা, অবক্ষয় যুগ বা যুগ সন্ধিক্ষণ, দ্বিতীয় যুগ সন্ধিক্ষণ বলা যেতে পারে এটা। ঠিক আছে। আহ সরি, দ্বিতীয় অন্ধকার যুগ বলা যেতে পারে, আমি দ্বিতীয় যুগ সন্ধিক্ষণ বলছি, দ্বিতীয় অন্ধকার যুগ বলা যেতে পারে এটাকে আবার। ঠিক আছে। কারণ এক অন্ধকার যুগ হচ্ছে আমরা মধ্যযুগের শুরুতে দেখে আসছি, এটাকে আবার অবক্ষয় যুগও বলতে পারেন বা দ্বিতীয় অন্ধকার যুগও বলতে পারেন। ঠিক আছে। আর যুগ সন্ধিক্ষণের সময়টা তো এইটাই, মানে তিনটে নামে কিন্তু ডাকা যায় এটাকে। ঠিক আছে। যদি পরীক্ষায় আসে কখনো দ্বিতীয় অন্ধকার যুগ কোনটা, প্রথমটা 1201 থেকে 1350 পড়েছেন, আর অবক্ষয় যুগ যেটা শুরু হলো এটাই মূলত দ্বিতীয় অন্ধকার যুগ। এটাকে আবার সৈয়দ আলী হাসান প্রায় শূন্যতার যুগ বলেছেন, একটা কোট করেছেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগ সন্ধিক্ষণের কবি, ডেফিনেটলি তার সম্পাদিত পত্রিকা অংশের মধ্যে মেবি এটা আছে। হ্যাঁ, এটা সালে আসছে ডেফিনেটলি। আর পংক্তি একটা, এর বাইরে কিছু দেইনি আসলে। ঈশ্বরচন্দ্র গুপ্তর যুগ সন্ধিক্ষণের কবি, এটা জানাটাই বেশি গুরুত্বপূর্ণ। আর 45তমতে নতুন একটা জিনিস আসছিল, সেটা অ্যাড করে দিয়েছি আমরা একটা পংক্তি। তো এই পর্যন্ত প্রাচীন এবং মধ্যযুগ যেটা, ফেসবুকে আমি লাইভ এতটুকুই করব। আর আধুনিক যুগটা মোটামুটি এখান থেকে শেষ পর্যন্ত আমাদের যে ক্লাসরুম আছে সেখানেই লাইভ হবে।